হেই, কেমন আছো সবাই? আবারও চলে এলাম কুইন অফ টিয়ার্সের সেকেন্ড পার্টের এক্সপ্লেনেশন নিয়ে। আগের পর্বটি যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশনে থাকা লিঙ্ক বা আই বাটনে ক্লিক করে দেখে নিও। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দাও। তো কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। দ্বিতীয় পর্বের শুরু হয় প্রথম পর্ব যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকে। ইয়ন-উ তার অফিসে বসে ডিভোর্স পেপার তৈরি করছিল। তখনই তার ফোনে হেইনের মেসেজ আসে আর সে তাকে তাদের বাসার ফ্যামিলি মিটিং রুমে যেতে বলে। যদিও ব্যাপারটা ইয়নুর একটুও ভালো লাগে না, তাও সে আসে। এখানে আমরা জানতে পারি সে আসলে ঘর জামাই। এরপর আমাদের সাক্ষাৎ হয় হেইনের ফ্যামিলি মেম্বারদের সাথে। আর এখনই যদি আমি তোমাদেরকে সবার নাম একসাথে বলতে যাই তাহলে আমার সাথে সাথে তোমাদের মাথার তারও ছিঁড়ে যাবে। তো যাই হোক, ঘর জামাই দেরি করে আসার কারণে হেইনের মা তাকে কিছু কথা শুনিয়ে দেয়। আর যেহেতু সে একজন ঘর জামাই তাই সে এর প্রতিবাদে কিছুই বলতে পারে না, উল্টো শাশুড়িকে দ্রুত সরি বলে ব্যাপারটা শেষ করে দেয়। এরপর আমরা দেখতে পাই হেইনের ভাই ইয়নুকে তার কোম্পানির হয়ে একটি কেস জিতে দিতে বলে। তখন ইয়নু বলে, তোমার কোম্পানির কেস সামলানোর দায়িত্ব আমার না। কিন্তু তারপরেও হেইনের ভাই তাকে ফোর্স করতে থাকে। ইয়ন-উ আর কিছু বলার আগেই হেইনের মা বলে, হ্যাঁ বলতে তোমার এত কষ্ট হচ্ছে কেন? এখান থেকে আমরা বুঝতে পারি হেইনের ফ্যামিলি ইয়নুর উপর একটার পর একটা অর্ডার চালিয়েই যায়। আর ইয়নুর পক্ষ নিয়ে হেইন কোনো প্রতিক্রিয়া দেখায় না এতে। সে চুপচাপ করে এসব শুনে যাচ্ছিল। তখনই হেইনের মা ইয়নুকে বলে, আমরা চাই তোমরা বাচ্চা নাও। এতে করে সোশ্যাল মিডিয়ায় তোমাদের নিয়ে অহেতুক আলোচনা বন্ধ হবে। আর বাচ্চা হওয়ার পর ইয়নু তোমাকে এমবিএর কোর্সটা কমপ্লিট করতে হবে। মানে ইয়নু কি করবে না করবে সে নিজে ডিসাইড করতে পারবে না। হেইনের ফ্যামিলি তাকে যা করতে বলবে তাকে সেগুলোই করতে হবে। এটা কোনো কথা? যাই হোক, এখানে এখনও আরও কমেডি ট্র্যাজেডি বাকি আছে। হেইনের বাবা তার নাতনির নামও ঠিক করে রেখেছে। তা ভাই নাতনিই হবে সে এটা বুঝলো কেমনে? নাতিও তো হইতে পারে নাকি? তো তিনি তার নাতনির নাম ঠিক করেছেন হং সুবিন। ইয়ন-উ তখন বলে, হং সুবিন কেন, বেক সুবিন কেন নয়? মানে বেক হচ্ছে ইয়নুর টাইটেল আর হং হচ্ছে হেইনের টাইটেল। তো তখন তার শ্বশুর তাকে বলে, তুমি কি চাও না আমার নাতনির নাম তার মায়ের নামের সাথে যাক? আগেকার দিনের মতো বাপের নামের সাথে নাম এখনকার দিনের সাথে যায়? এই যে এত কথা ইয়নুর, এত অপমান, এর মাঝেও হেইন ইয়নুর পক্ষে একটা কথাও বলল না। এতে করে ইয়নু বেশ কষ্ট পায়, আর পাওয়াটাই তো স্বাভাবিক। তো তারা রুমে ফিরে যাওয়ার সময় ইয়নু বলে, আমাদের কথা বলা দরকার। হেইন বলতে বলে। ইয়নু তখন বলে, আমাদের মাঝে এখন যা চলছে এর মধ্যে আমাদের সন্তান নেওয়ার পরিকল্পনা করা কি ঠিক হবে? আবার আমাকে দেশের বাইরেও যেতে হবে। হেইন বলে, এতে তো কোনো সমস্যা দেখছি না, নাকি তুমি চাচ্ছ আমিও তোমার সাথে বাইরে চলে যাই? ইয়নু জানায়, না, আমি এমন কিছু চাচ্ছি না। উত্তরে হেইন বলে, তাহলে তোমার যেটা কাজ সেটা করো, এরপর বাইরে চলে যেও। বাচ্চার দেখভাল করার জন্য আমরা অন্য কাউকে ভাড়া করে নেব। এই কথা শুনে ইয়নু জিজ্ঞেস করে, তুমি কি সামান্যতমও সিরিয়াস? তুমি আসলেই বাচ্চা চাও? হেইন জানায়, দরকার যেহেতু অবশ্যই চাই। এটা শুনে ইয়নুর মেজাজ গরম হয়ে যায়। সে কিছু বলতে যাবে এমন সময় হেইনের কল আসে, যেখানে সে তার আর ইয়নুর সম্পর্কে সুন্দর একটা আর্টিকেল লিখতে বলে, সাথে বলে ইয়নুর ব্যাপারে সব পজিটিভ লিখতে। ইয়নু এসব শুনে বিরক্ত হয়ে বলে, এসব ইন্টারভিউ আর্টিকেল বন্ধ করো, এসবে আমি বিরক্ত। তোমার ইচ্ছা হলে তুমি একা দাও। উত্তরে হেইন জানায়, সব ইন্টারভিউ আমাদের বিয়ে নিয়ে, তাই চাইলেও তো একা করা সম্ভব না। ইয়নু বলে, তাহলে আমার ব্যাপারে তোমার যা মন চায় বলে দিও আমরা একজন আরেকজনকে কতটা ভালোবাসি, আমাদের বিবাহিত জীবন কতটা সুখের। সব তো মিথ্যাই। সো কে বলছে তাতে কি আসে যায়? এসব বলে সে রাগ করে বের হয়ে যায়। হেইন ওর চলার পথের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এদিকে আমরা দেখি ইয়নু রাগের মাথায় হেঁটেই বাসা থেকে বেরিয়ে যায়। এর পরের সিনে দেখানো হয় হেইনের ভাই গার্ডেনে ফোনে কথা বলছে। এমন সময় সেখানে হেইন এসে ওর মাথায় ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তোর সাহস কিভাবে হলো আমার স্বামীকে অর্ডার করার? এটা বলে আবারও মারার জন্য ওর দিকে এগিয়ে যায়। তার ভাই পেছনে সরে, তাও তারে ধরে হালকা পাতলা দিয়ে বলে সে যেন ভবিষ্যতে আর এমন না করে, এবং হুমকি দেয় সামনে কখনো যদি তার স্বামীকে অসম্মান করে তাহলে তার চেয়ে খারাপ কেউ হবে না। আর এই কথা শুই না হেইনের ভাইয়ের সাথে সাথে আমরাও সবাই বলদ হইয়া যাই। তো হেইন যাওয়ার জন্য পা বাড়াতেই তার ভাই বলে, তুই নিজেই তো তোর জামাইরে বুলি করস, এখন আমি একটু কি কইছি এজন্য আমারে মারতাছস? তুই আসলেই একটা সাইকো। এই কথা শুনে হেইন ঘুরে তার দিকে তাকাতেই সে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ইয়নু তার বন্ধু ইয়াংয়ের সাথে ড্রিঙ্ক করতে বসেছে। ইয়াং তখন বলে, আমরা সবাই চাই তুই হেইনকে ডিভোর্স দেওয়ার আগে ব্যাপারটা নিয়ে আরেকবার ভাব।
তখন আমরা দেখতে পাই ইয়নু বাচ্চাদের মতন আচরণ করছিল। সে কান্না করছিল আর বলছিল, আমি জানি না আমি এত বেশি কিউট কেন, আমি যদি এত বেশি কিউট না হতাম তাহলে হয়তো কখনোই আমার প্রেমে পড়তো না, আর আমার জীবনটাও এভাবে শেষ হতো না। তখন ইয়াং তাকে বলে, এখন এভাবে আর কান্নাকাটি করিস না, চল বাসায় ফিরে যাই, আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। এই কথা শুনে ইয়নুর কাটা ঘায়ে নুনের ছিটা পড়ায় সে আরও জোরে জোরে কান্না করতে থাকে আর বলে, আমি বাসায় যাব না, তুই চলে যা। ইয়াং তার বন্ধুকে এরকম অবস্থায় রেখে যেতে চাচ্ছিল না। তখন ইয়নু জানায় তার সমস্যা হবে না, দুজনকে দেখিয়ে বলে ওরা তাকে দিয়ে আসবে। তখন ইয়াং বলে, অচেনা দুই লোক তোকে কেন দিয়ে আসতে যাবে, বেশি মাতাল হয়ে গেছিস। তো তখন সে বলে, দেখবি। এটা বলে ইয়নু উঠে দাঁড়ায়, সাথে সাথে ওই লোক দুটো উঠে দাঁড়ায়, আবারও বসতেই লোক দুজনও বসে পড়ে। এভাবে যতবার ইয়নু উঠে বসে ওই দুই লোকও উঠে বসে। এরপর ইয়নুর কান্না দেখে ইয়াংও ভারাক্রান্ত হয়ে নিজের কাহিনী বলতে শুরু করে। ওর ওয়াইফও ওর উপরে অনেক রাগ করে। এটা শুনে ইয়নু তার বন্ধুকে বলে, ভাই আমার জীবন এমনই চলবো, তুই হুদাই আমার লাইগা বাইরে থাইকা সময় নষ্ট করিস না, দ্রুত বাসায় যা, নাইলে তোরেও ধইরা পিটাইব। এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ইয়নু একা একাই কান্না করতে করতে রাস্তায় হাঁটছে, আর তার পিছু পিছু ওই দুই লোকও আসছে। সে কান্না করতে করতে বলে, একটু তো একা ছাড়ো, তোমাদের জন্য এখন কি আমি শান্তিতে কান্নাও করতে পারবো না। এরপর আমরা দেখতে পাই ইয়নু বাসায় ফিরে হেইনের রুমের দিকে যাচ্ছে, আর হেইনও জেগেছিল এবং দরজার অপর পাশে কারো আসার শব্দ পেয়ে বুঝতে পারে এটা ইয়নু। সে উঠে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, যাতে করে ইয়নু দরজায় নক করলে দরজা খুলে দিতে পারে। অনেকক্ষণ ধরে ইয়নু হেইনের রুমের সামনে দাঁড়িয়ে থাকে, কিন্তু শেষ পর্যন্ত রুমে আর নক করে না, ফিরে আসে। ইয়নুর রুমের দরজা বন্ধের শব্দ শুনে হেইন বুঝতে পারে সে তার রুমে ফিরে গিয়েছে, তাই সে পুনরায় বিছানায় চলে আসে। এতে করে একটা জিনিস তো স্পষ্টভাবে বোঝা যায়, এরা দুজন দুজনকে এখনও ভালোবাসে, কিন্তু কোনো এক কারণে সেটা প্রকাশ করছে না। যাই হোক, হয়তো সামনে আমরা জানতে পারবো সেটা কেন হচ্ছে। তখন আমরা দেখতে পাই হেইন ল্যাপটপে ইয়নুর ছবি দেখছে। একটা হাসি মুখের ছবি দেখে তার মনে হলো অনেক দিন সে ইয়নুর মুখে এমন হাসি দেখেনি। সিন চলে আসে পরের দিন। দেখানো হয় ইয়নু জেলে এসেছে হেইনের আন্টি বনজার সাথে দেখা করতে। এখানে জানা যায় বনজা 3বার বিয়ে করলেও বিয়ের কিছুদিন পর পর সবাইকে ডিভোর্স দিয়ে দিয়েছে। বনজা কোম্পানির টাকা পয়সা এদিক ওদিক করেছিল। বনজার ধারণা এটা জানানোর পেছনে জড়িত চেয়ারম্যান তথা তার বাবার গার্লফ্রেন্ড সিওলহি। রেগে গিয়ে বনজা সিওলহিকে মারতে যায়। এতে রেগে গিয়ে তার বাবা তাকে জেলে পাঠিয়ে দেয়। তবে তার এখন মেয়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা হচ্ছে, সেজন্য তিনি ইয়নউকে মেয়ের জামিন করানোর জন্য পাঠিয়েছেন। পরের দৃশ্যে দেখানো হয় চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানে আমরা জানতে পারি চেয়ারম্যানের বড় ছেলে বন সিউকের ব্যাপারে। বড় ছেলের সাথে তার বাবার সম্পর্ক ভালো না, এর জন্য সে দেশের বাইরে চলে যায়। এখন মায়ের মৃত্যুবার্ষিকীতে এসেছে। এই অনুষ্ঠানে হং পরিবারের সব জামাইও এসেছে, আর এই পরিবারের ঐতিহ্য হলো এ ধরনের মেমোরিয়াল অনুষ্ঠানে রান্নাবান্নার কাজ করবে পরিবারের জামাইরা। এখানে আমরা জানতে পারি এই পরিবারের সব জামাইয়ের অবস্থাই ইয়নুর মতন। সবার অবস্থা খারাপ হলেও তাদের সবারই ইয়নুর জন্য বেশি খারাপ লাগতো, কারণ তারা মামাতো, খালাতো, ফুপাতো জামাই। অন্যদিকে ইয়নু এই পরিবারের একমাত্র জামাই। তার মানে ওকে ওদের চেয়ে অনেক বেশি কিছু সহ্য করতে হচ্ছে। অনুষ্ঠানে চেয়ারম্যানের প্রেমিকাও আসে। তাকে কেউ পছন্দ না করলেও চেয়ারম্যানের কারণে কেউ কিছু বলার সাহস করে না। মেমোরিয়াল শুরু হতেই অনুষ্ঠানে প্রবেশ করে বনজা এবং এসেই ঝামেলা শুরু করে দেয়। বিশেষ করে তার বাবার প্রেমিকাকে তো সে পছন্দই করে না। সে জোর গলায় বলে, এই সিওলহি আমার মাকে মেরেছে, আর তোমরা এই মহিলাকে তার মেমোরিয়ালে কিভাবে আসতে দিয়েছো। তার ভাই হেইনের বাবা তাকে বোঝানোর চেষ্টা করে তাদের মায়ের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাক করে, সিওলহির জন্য না। এরপরেও বনজা জিদ ধরে রাখে এবং বলে হার্ট অ্যাটাকের কারণ এই মহিলা, সেই আমার মাকে মেরেছে। এরপর তার মামার দিকে এগিয়ে গিয়ে বলে, আমার কথার উপর আপনার বিশ্বাস হচ্ছে না, আপনার প্রিয় বোনকে ওই মহিলা খুন করেছে। মামা তাকে বলে তাদের পরিবারের সবারই হার্টের প্রবলেম রয়েছে, আর হার্ট প্রবলেমের জন্যই তার বোনের মৃত্যু হয়েছে। এরপর দেখানো হয় চেয়ারম্যানের বড় ছেলে বন সিউক বাড়ির সামনে এসেছে। তাকে দেখতে পেয়ে চেয়ারম্যান বলে, এখানে নাটক করতে এসেছে, শুধু এর উদ্দেশ্য এখানে এসে ছবি তোলা। এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি চেয়ারম্যানের সাথে তার বড় ছেলের সম্পর্ক ভালো না। অন্যদিকে আজ ইয়নউর বাবার জন্মদিন, কিন্তু এই প্রোগ্রামের জন্য হং পরিবারের কোনো জামাইয়ের বাইরে যাওয়ার অনুমতি নেই, ফলে ইয়নুকে এখানেই থাকতে হচ্ছে। এর পরের সিনে আমরা হেইনের বাবা আর ইয়নুকে একসাথে দেখতে পাই। তাদের কোম্পানি থেকে একজন ডাইরেক্টর হুট করে রিজাইন দিয়ে দেয়, আর এই হঠাৎ রিজাইন দেওয়ার কারণে হেইনের বাবার এটা নিয়ে সন্দেহ হয়। সে ইয়নুকে ওই লোকের ব্যাপারে খোঁজ নিতে আদেশ দেন।
সাথে এটাও বলে যদি ওই লোক কোনোভাবে আমাদের পরিবারের সাথে ধোঁকাবাজি করে তাহলে তার অবস্থা খুবই খারাপ হবে, কারণ আমাকে ধোঁকা দিলে আমি শুধু তাকে সাজা দেই না, তাকে ধ্বংস করে দেই। ইয়ন উ বলে, লোকটি এত বছর আপনার কোম্পানিতে কাজ করেছে, তার ব্যাপারে এতটা খারাপ ভাবা মনে হয় ঠিক হচ্ছে না। এই কথা শুনে হেইনের বাবা ইয়নুর দিকে যেভাবে তাকায় সেটা দেখে ইয়নুর ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। তিনি বলেন, এর মাধ্যমে আমি এমন একটা উদাহরণ দেখাবো, কেউ আমার বিরুদ্ধে বা আমার পরিবারের বিরুদ্ধে গেলে তার অবস্থা কী হবে সেটা সবাই বুঝতে পারবে। এই কথা শুনে ইয়নু আরও বেশি ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে সে যে এই লোকের মেয়েকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে ভাবছে, সেটা যদি এই লোক জেনে যায় তাহলে তার কী অবস্থা করবে। এই ভাবনা মাথায় আসতে ইয়নু আরও বেশি ঘাবড়াতে শুরু করে। সে বুঝতে পারছে না এখন তার কী করা উচিত। আজকে না হয় এই না বোঝা পর্যন্তই থাক, শীঘ্রই ফিরবো পরবর্তী এপিসোডের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে অহেতুক আয়োজনের সাথেই থাকুন। অহেতুক আয়োজন হয়ে উঠুক আপনার পরিবারের অংশ। খোদা হাফেজ।